আচ্ছা দেখো, আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হলো ইনস্ট্রাকশন পাইপলাইনিং। ইনস্ট্রাকশন পাইপলাইনিং, তো ইনস্ট্রাকশন পাইপলাইনিং এ আমরা যে যে টপিকস গুলো পড়বো সেটা হলো, যেমন ধরো পাইপলাইনিং জিনিসটা আসলে কি, হ্যাঁ, তারপরে এটার যে পাইপলাইনিং স্যার আমরা উইক 10 এ হ্যাঁ উই ক্যান পাইপলাইনিং স্ট্র্যাটেজি এন্ড পারফরমেন্স সেটা দেখবো। তারপরে পাইপলাইনিং এর যে পারফরমেন্স অ্যানালাইসিস গুলো করব সেগুলো আমরা বিভিন্ন টাইমিং ডায়াগ্রামের মাধ্যমে আমরা এগুলোকে আইডিয়াল কন্ডিশনে এবং ধরো বিভিন্ন কন্ডিশনাল অবস্থায় বা ব্রাঞ্চিং কেসে যে একটা ভিউ হয় বা টাইমিং ডায়াগ্রাম হয়, ওটার পারফরমেন্স আমরা দেখব। তারপরে আবার ধরো পাইপলাইন শুধুমাত্র যে আমাদেরকে ইফিসিয়েন্টলি সবসময় কাজ করতে পারি তা না, আমাদের মাঝে মধ্যে রেগুলার প্রসেসকে আসলে হল্ট করতে হয়, হ্যাঁ, বা হল্ট হয় মানে বাধা প্রাপ্ত হয়। তো এই ধরনের কেসগুলোকে আমরা বলা হয় হ্যাজার্ড। ঠিক আছে, পাইপলাইন হ্যাজার্ড বিভিন্ন কারণে হইতে পারে, ওই টাইপস গুলো দেখবো। এগুলো হলো আমাদের আজকের ডিসকাশন টপিকস। আচ্ছা, শুরুতে আসি ইনস্ট্রাকশন পাইপলাইন। ইনস্ট্রাকশন শব্দটা আমরা পরিচিত, পাইপলাইনিং, হ্যাঁ, পাইপলাইনিং শব্দটার সাথে আমরা এখন পরিচিত হব। ইনস্ট্রাকশন পাইপলাইনিং, হ্যাঁ, এটা আসলে বলতে আমরা কি বুঝি, কেউ কি একটু বলতে পারবো, এক্সপ্লেন করতে পারবো ইনস্ট্রাকশন পাইপলাইনিং মানে? কারো কি কোনো ধারণা আছে? স্যার ইনস্ট্রাকশন হচ্ছে নির্দেশিকা, আর পাইপলাইন হচ্ছে গিয়ে আমাদের মানে আমরা এখন যে কাজটা করছি এর পিছনে কি কে কে আছে এমন একটা জিনিস বুঝি আর কি স্যার। আচ্ছা, এটা আসলে আমরা রিয়েল লাইফে আসলে এই ধরনের একটা এক্সপ্লানেশন বুঝে থাকি। আচ্ছা, পাইপলাইনে কে আছে? যেমন ধরো প্লেয়ার, প্লেয়ার বলো বা ধরো স্টুডেন্ট এই এডমিশনে বলো, সেটাই আচ্ছা ও স্যার। পাইপলাইনে আছে, ওর হয়ে যাবে, বা এই ধরনের কিছু একটা আসলে আমরা বলে থেকে আছে। এখানে ইনস্ট্রাকশন পাইপলাইনিং বলতে আমরা প্যারালাল আসলে বুঝে থাকি। পাইপলাইনিংটা আসলে কি বুঝে থাকি, যে প্যারালাল, হ্যাঁ, প্যারালাল। প্যারালাল বলতে তো আমরাও বুঝি, প্যারালাল মিন্স আসলে কি মাল্টিপল টাস্ক বা মাল্টিপল কোনো কিছু একসাথে হওয়া, তাই না? প্যারালালি, যেমন আমি কথাও বলতেছি, আবার ধরো পাশাপাশি টাইপিং করতেছি, আবার ধরো কথাও বলতেছি বা কোনো কিছু খাচ্ছি, এরকম হয় না? যেমন ধরো আমরা অনেক সময় এরকম করি না, মানে মাল্টিপল কাজ একসাথে করি। জি স্যার। এটা কিন্তু প্যারালাল। আমরা সিরিজ বুঝি, একটা সিঙ্গেল, মানে আমরা যখন ওই যে ইলেকট্রনিক ডিভাইস এন্ড সার্কিট করেছি, মানে সিরিজ প্যারালাল বলতে আসলে সিরিজ বলতে আমরা একটা সিঙ্গেল লাইন বুঝি, প্যারালাল বলতে কি মাল্টিপল লাইন বুঝি। আর এখানে ইনস্ট্রাকশন পাইপলাইনিং বলতে আমরা বুঝি যে আসলে কি মাল্টিপল ইনস্ট্রাকশন এট এ টাইম প্রসেস হওয়া বা এট এ টাইম এক্সিকিউট হওয়া। ঠিক আছে, মাল্টিপল ইনস্ট্রাকশন এট এ টাইম প্রসেস হওয়া, ঠিক আছে, এটাকে বলা হয় ইনস্ট্রাকশন পাইপলাইন। আচ্ছা, আর এই পাইপলাইনিং এর জন্য আমাদের কিছু স্টেপ আছে। পাইপলাইনিং এর মূল উদ্দেশ্যটা হলো আমরা একই সাথে মাল্টিপল কাজ, যেমন ধরো এই আমাদের এই আমরা যখন সিএসসি গ্রাজুয়েশন করার জন্য, সিএসসি তে গ্রাজুয়েশন করার জন্য এডমিশন নেই, দেখো তোমার ব্যাচ যদি সাপোজ হয় 40, তারপরের ব্যাচটা হবে 41, এভাবে করে করে। এখন কি কখনো এরকম হয় 40 ব্যাচ 4 বছর যাবত পড়াশোনা করে গ্রাজুয়েট হওয়ার পরে 41 ব্যাচ এডমিশন নেয়, এরকম কিছু হয়? না স্যার। না স্যার। আচ্ছা, এরকম কিছু হইলে তো আসলে আমরা অনেকে আসলে শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত হইতাম, তাই না? আচ্ছা, এটা আসলে কিভাবে হয় দেখো, আবার ধরো 40 বেচে যে সাবজেক্ট গুলো পড়ে, 41 বেচেও কিন্তু সেম সাবজেক্ট অথবা একই সাথে আসলে কি পাস করেন না, তাই না? এটাই কিন্তু এটার মূল সাবজেক্ট, কারণ কি 40 বেচ পরে কিছু রেখে যায়, মানে তার অবস্থানটা ছেড়ে সে 39-এর জায়গাটা দখল করে, এবং 41-40-এর জায়গাটা দখল করে, আবার 41-এর জায়গাটা 42 দখল করে, তাই না? সময় কিন্তু একই। যেমন ধরো এই ফলে তুমি যে শুধুমাত্র 8 সেমিস্টারে আছো তা না, ঠিক এরকম আরো 11টা ব্যাচ পড়াশোনা করতেছে না। জি স্যার। একটা সবাই কিন্তু একই স্টেজে না, সবাই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজে, বাট
টাইম কিন্তু ফল 20, তাই না? দেখো তার মানে কি ডিফারেন্ট ব্যাচ একই সময়ে গ্রাজুয়েশন গ্রাজুয়েশনের জন্য পড়াশোনা করতেছে, বাট ডিফারেন্ট ইনস্ট্রাকশনে, মিনস ডিফারেন্ট লেভেলে। তুমি আছো অষ্টম সেমিস্টার, আরেকজন ফল 20-তে, 9 সেমিস্টারে আরেকজন ফল 20-তে, 10 সেমিস্টারে, এভাবে 11 12 এভাবে করে ফার্স্ট টু 7th, তাই না? তো ঠিক আমরা একটা ইনস্ট্রাকশনকে যদি ধরো এরকম, ধরো তোমার এই গ্রাজুয়েশনকে যেরকম 12টা ভাগে ভাগ করা হয়েছে, হ্যাঁ 12টা সেমিস্টারে ভাগ করা হয়েছে। ফার্স্ট সেমিস্টার পাস করলে তুমি কোথায় যাবা? পাস করার পরে সেকেন্ড সেকেন্ড সেমিস্টার। সেমিস্টারে যাবা। আচ্ছা এখন কিন্তু সেকেন্ড সেমিস্টারের যে গেছো, ফার্স্ট সেমিস্টারের যে ব্যাচটা বা ফার্স্ট সেমিস্টারের জন্য যে রুমটা, যেমন ধরো 12টা সেমিস্টার কমপ্লিট করার জন্য তোমাদের 12টা রুম চিন্তা করো। আমরা যেরকম হাই স্কুলে যেরকম হয়, আচ্ছা ক্লাস 6 এর এই রুমটা, ক্লাস 7 এর এই রুমটা, বা আমাদের কলেজ লেভেলে কিন্তু এই ক্লাসগুলো হচ্ছে বিজ্ঞানদের জন্য, মানবিকদের জন্য, ব্যবসায়িক মানে ইয়েদের জন্য। এইভাবে তোমরা আলাদা আলাদা বিল্ডিং এ বা আলাদা আলাদা রুমে পড়াশোনা করছো না? জি স্যার। এটা কিন্তু অনেকেরই আর কি। তো আমরা হাই স্কুল লেভেল থেকে আসলে এইভাবে পড়াশোনা করছি, বা আমাদের ইয়ে ছিল এরকম। অনেক জায়গায় হয়তো বিভিন্ন ধরনের ইয়ে থাকে, ওয়ে থাকে। তো দেখো ফার্স্ট সেমিস্টারে পরে তুমি সেকেন্ড সেমিস্টারে আসো, এখন কি ফার্স্ট সেমিস্টারের যে রুমটা, এই রুমটা ফাঁকা পড়ে আছে না? এখন তুমি সেকেন্ড সেমিস্টার রুমে পড়তে চাও, ফার্স্ট সেমিস্টার রুমে অন্য কেউ এসে পড়তে পারে না? করতে পারে। আবার ধরো তুমি সেকেন্ড সেমিস্টার পরে থার্ড সেমিস্টারে চলে গেছো, এখন কি সেকেন্ড সেমিস্টারের রুমটা ফাঁকা আছে, এখন অন্য কেউ এখানে পড়তে পারে। ঠিক ফার্স্ট সেমিস্টারে যারা আগে ফার্স্ট সেমিস্টারে ছিল তারা সেকেন্ড সেমিস্টারেরটা দখল করলো, আবার ওই যে ফার্স্ট সেমিস্টারেরটা তো ফাঁকা, অন্যরা এসে দখল করলো। এইভাবে করলে কেউ কারোর সাথে কোনো কনফ্লিক্ট হয়, রুম নিয়ে এক একটা স্টেপ পার হবে, এক একজন পার হওয়ার পরে কোনো কনফ্লিক্ট কিন্তু হয় না। তার মানে দেখো তুমি যদি একটা ইনস্ট্রাকশন বা তোমার ওই গ্রাজুয়েশনটাকে তুমি যদি 12টা ভাগে ভাগ করো, আর সবাইকে এক একটা স্টেপ ফার্স্ট সেমিস্টার পাস করার পরে সেকেন্ড পাস করে তার এভাবে করে করে নাও, তাহলে কিন্তু কোনো ধরনের প্রবলেম হয় না, তাই না? যদি না ধরো মানে এক্সেপশনাল কিছু কেস তো থাকে, কেউ পাস করে না, কয়েকটা সাবজেক্টে ফেল করে, রেফার থাকে, সে ব্যাকলগ হয়ে পিছনে চলে, সেটা তো ডিফারেন্ট, পৃথিবীর সব জায়গাতেই থাকবে। তো ঠিক ইনস্ট্রাকশন পাইপলাইনটা হলো আমার একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশনটাকে কয়েকটা ধাপে ভাগ করে নিব, নিয়ে ধাপ অথবা ফেজ অথবা স্টেপ বা প্রসিডিউর, তুমি যেটাই বলো, হ্যাঁ মূলত ফেজটা বলা হয় বা স্টেপ, যেভাবেই বলো, যে কয়েকটা স্টেপে ওর ফেজে এটাকে ভাগ করে তখন ইনস্ট্রাকশনটাকে এক একটা ফেজ এক একটা স্টেপ থেকে থেকে এভাবে করে টোটাল জিনিসটাকে কমপ্লিট করা হয়। আর এখানে দেখানো হয়েছে 6 স্টেজ, 6 স্টেজ আর 6 স্টেপ আর 6 ফেজ। যেমন ধরো একটা ইনস্ট্রাকশন কমপ্লিট হওয়ার জন্য এরকম 6টা স্টেজ সে পার হইতে হবে। একটা ইনস্ট্রাকশন কমপ্লিট হওয়ার জন্য এরকম 6টা স্টেজ তার পার হতে হবে। যেমন ফেচ ইনস্ট্রাকশন, প্রথমে ইনস্ট্রাকশনটাকে রিড করবে, হ্যাঁ তারপর রিড করা শেষ হলে এটাকে মিনিং খুঁজে বের করবে, তখন যে এটা মিনিং খুঁজে বের করবে, তারপরে ক্যালকুলেট অপারেন্ড, যে অপারেন্ড গুলো ক্যালকুলেট করবে, মানে কোনটা আসলে কি। তারপরে কি ফেচ অপারেন্ড, যে অপারেন্ড গুলোর যদি ধরো মেমোরি লোকেশনে কোনো ডেটা থাকে, অপারেন্ড মানে তো ডিফারেন্ট কিছু, যেমন কালকে তোমরা ওই যে মেমোরি অ্যাড্রেসিং করছো না, মেমোরি অ্যাড্রেসিং এ দেখছো না বিভিন্ন ধরনের রেজিস্টার অ্যাড্রেসিং, ডিরেক্ট মেমোরি অ্যাড্রেসিং, ডিরেক্ট ডাটা অ্যাক্সেস, এরকম ধরনের অনেক অ্যাড্রেসিং মোড দেখেছো, তাই না? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, ওই রকম অ্যাড্রেসিং মোডের মাধ্যমে তোমার অপারেন্ড গুলোর ভ্যালু যখন থাকবে তখন ওই ভ্যালু গুলাকে রিড করতে হবে। তো ওই অপারেন্ড গুলো রিড করার পরে তখন তো তুমি ক্যালকুলেট সবকিছু করে ফেললা, ডিকোডও করে ফেললা, এখন তুমি কি করবা? এক্সিকিউট করবা। তো এক্সিকিউট করা শেষ, তখন তুমি রাইট রেজাল্ট করবা। রাইট রেজাল্ট মিন্স কোথাও সেভ করলা, অথবা ফার্দার কোনো এক্সিকিউশনের জন্য যদি কোথাও নিতে হয় সেটা করলা। এইভাবে করে করে আমার কি 6টা স্টেজে আমার একটা ইনস্ট্রাকশন কমপ্লিট হয়। হ্যাঁ এখন ধরো এটা আসলে প্যারালালি কিভাবে কাজ করে সেটা আমরা একটু পরে দেখবো টাইমিং ডায়াগ্রামের মাধ্যমে, যেটা আসলে খুবই ইজিলি বুঝতে পারবা বা বোঝানো যাবে বা বোঝানো যায়। আর এটা হলো 2 স্টেজ একটা সিম্পলিফাইড ভিউ পাইপলাইনে, যেমন ধরো ফেচ করা, এক্সিকিউট করা। ইনস্ট্রাকশন দিয়েছো, ফেচ করলো, কারণ আমরা তো নরমালি কম্পিউটারে বলতে আসলে এই কাজটাই বুঝি। আচ্ছা কম্পিউটারে ইনপুট দাও, প্রসেস করে আউটপুট দিয়ে দেবে, তাই না?
কিন্তু এই যে ইনপুট দেওয়ার পরে সে কিন্তু বেশ কিছু কাজ করে। ইনপুটটা কি দিয়েছো, কি করতে হবে বা যা করতে হবে তা সবকিছু সঠিকভাবে আছে কিনা ইনস্ট্রাকশন, এগুলো তো কম্পিউটার চেক করে এক্সিকিউট করে, আদারওয়াইজ কি সে এক্সিকিউট করতে পারে না। ভুল হলে ভুলটাই তোমাকে দিবে, সঠিক হলে সঠিকটাই তোমাকে দিবে। আর এখানে জাস্ট একটা ওভারভিউ, যেমন ধরো আমরা একটা জেনারেলাইজড পিপলের মধ্যে যে কম্পিউটারের কাজ কি, তোমার কাছে ইনপুট দিবা বা ইনস্ট্রাকশন দিবা, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আউটপুট দিবে, এটাই। এরকম টু স্টেজ ইনস্ট্রাকশন পাইপলাইন, একটা হলো ফেচ করে, ইনস্ট্রাকশনটা ফেচ করে, তারপর ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করে, আবার রেজাল্ট। আর এটা হলো এক্সপান্ডেড ভিউ, যদি এই ধরনের কোনো কিছু রিকল কোনো কিছু থাকে, যে ইনস্ট্রাকশন ফেচ করা, ধরো কোনো কিছুর জন্য আসলে আবার ওয়েট করতে হইতেছে এক একটা আরেকটার জন্য, তো ওয়েট ওয়েট ওয়েট, অথবা যদি কোনো ধরনের হ্যাজার্ড তৈরি হয় বা বাধা বিপত্তি বা কোনো ধরনের ইয়ে দেখে, তখন কিন্তু ডিসকার্ড হয়ে যায়, ঠিক এক্সিকিউশন, আবার ওয়েট, আবার নিউ এড্রেস, এইভাবে করে করে এক্সপান্ডেড ভিউ। আচ্ছা, এখন যেটা দেখবো একটা স্যার টাইমিং। হ্যাঁ সেকেন্ড বল, স্যার সেকেন্ড বল। পিকচারটা কেন হচ্ছে ওইটা বুঝি নাই। এটা হলো জাস্ট একটা এক্সপান্ডেড ভিউ, এটা হলো সিম্পলিফাইড ভিউ। যেমন ধরো সিম্পল ভিউ, হ্যাঁ সিম্পলিফাইড মানে ভেরি সিম্পল, যে তুমি কোনো কিছু দিয়েছো, সে ফেচ করলো মানে রিড করলো, তারপরে স্যার ইনস্ট্রাকশনটা এটা না দিলাম। পরেরটা। হ্যাঁ বলতেছি, সেটা তুমি ইনস্ট্রাকশনটা দিয়েছো, এক্সিকিউট করে রেজাল্ট দিয়ে দিল, জাস্ট খুবই সিম্পল ভিউ। ঠিক তুমি যদি এটাকে একটু ইলাবোরেটলি বলো, হ্যাঁ ইলাবোরেটলি বলো, ইলাবোরেটলি বললে যেমন ধরো তোমাকে কি করতে হবে, ইনস্ট্রাকশনটা দিয়েছো, তারপর তোমার এটাকে ফেচ করলো, আচ্ছা ফেচ করার পরে যদি হ্যাঁ তোমার এটাকে কি করতে হবে, রিড করতে হবে। যেমন এখানে আমাদের ডিকোড ক্যালকুলেট করতে হবে না, তোমাকে এটা ডিকোড না করলে, ক্যালকুলেট না করলে তোমার কি এক্সিকিউট করতে হবে বুঝতে পারবা? না স্যার। তাহলে এখানে একটু ওয়েট হবে, অথবা নতুন কোনো ইনস্ট্রাকশন যদি এটার সাথে অ্যাড হইতে চায়, ঠিক আছে, এটার জন্য সে ওয়েট করবে, তাই না? ও আচ্ছা স্যার, মানে প্রসেসিং এ একটু টাইম লাগবে, তখন হচ্ছে ওই ডাটাটা ওইখানে ওয়েট করে। হ্যাঁ, বা ধরো বিভিন্ন কিছু প্রসেসিং না, মানে প্রসেসিং বলতে পারো ডিরেক্টলি, যেমন ধরো এখানে ডিকোডের জন্য বা ক্যালকুলেট অপারেন্ডের জন্য, অথবা নতুন ইনস্ট্রাকশনের জন্য। যেমন তুমি স্যার ধরো এটা আসলে, যদি একটা এক্সাম্পল দেন তাহলে খুবই ভালো হতো স্যার। আচ্ছা তুমি ধরো এডমিশন নিয়েছো, এখন ধরো এডমিশন নিয়েছো, সবই শেষ, এখন তোমাকে আসলে ক্যাম্পাসে ঢুকতে দিতেছে না, তোমার একটা আইডি কার্ড দরকার, ঠিক আছে, এখন তোমাকে আবার আইডি কার্ডটা এখানে ইনপুট দিতে হবে না, জি স্যার। দিলে তো তোমাকে এক্সিকিউশন ইনস্ট্রাকশনটা দিবে। অথবা তুমি আইডি কার্ড ম্যানেজ করতে পারো না, তোমাকে আসলে ইনস্ট্রাকশনটা বাদ দিয়ে দিল, ডিসকার্ড করে দিল। জি স্যার। আচ্ছা, আবার ধরো তুমি এখানে গেলা, যাওয়ার পরে ধরো তুমি আসলে নিউ অ্যাড্রেস, তোমাকে আসলে এক্সিকিউশনের জন্য গেলা, তখন ধরো তোমার এই যে এখানে ধরো তুমি ডিফারেন্ট ক্যাম্পাসে চলে আসো। ডিফারেন্ট ক্যাম্পাস বলতে ধরো আমাদের যেরকম ফ্যাকাল্টি, ধরো সায়েন্স ফ্যাকাল্টি, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, এই তারপরে ধরো এই বিজনেস ফ্যাকাল্টি, ঠিক আছে, হিউম্যানিটিস ফ্যাকাল্টি, তুমি ভর্তি হয়েছো সায়েন্স ফ্যাকাল্টি, তুমি চলে গেছো আসলে আর্টস ফ্যাকাল্টি বা হিউম্যানিটিস ফ্যাকাল্টি, তখন তো তোমাকে আবার ওইটা নতুন আরেকটা অ্যাড্রেসের জন্য ইয়ে করতে হবে, তাই না? এই ধরনের কাজগুলো তো, এটা আসলে জাস্ট, এটা তো রিয়েল লাইফ, এটার সাথে কখনোই মিলাবা না। এটা জাস্ট তোমরা বলার জন্য একটা এক্সাম্পল বল। তোমাদের বুঝতে হবে এইভাবে, যেমন ধরো আমরা ইনস্ট্রাকশন দিলাম, সে ফেচ করবে, হ্যাঁ ফেচ করার সময় যেমন ধরো এখানে আমার আরো কিছু থাকতে পারে, এটাকে ডিকোড করা, কারণ এটা তো আমরা যেহেতু খুবই সিম্পলি একটা টু স্টেজে দেখাচ্ছি, যেমন ধরো এখানে 6টা স্টেজ না, হ্যালো, জি স্যার। জি মূলত স্যার। এখানে 6টা স্টেজ, আর এই 6টা স্টেজকে আমরা কি 2টা স্টেজ আমরা দেখাচ্ছি, শুধুমাত্র ফেচ আর এক্সিকিউট করা। তার মানে দেখো এই ফেচের মধ্যে বা এক্সিকিউটের আগ পর্যন্ত বেশ কিছু স্টেপ এখানে আসলে কি করা, মানে এগ্রিগেট করা, মানে একসাথে করা। ঠিক আবার কি ফেচের পর থেকে বেশ কিছু হয়তো এক্সিকিউটের জন্য কি করা, একসাথে করা। এই জন্য আসলে এখানে ওয়েট, ডিসকার্ড, নিউ এড্রেস দেওয়া, বুঝতে পারছি? যেমন ধরো ডিকোড, ক্যালকুলেট, এগুলো তো আসলে এখানেই হবে, আর এখানে তো এক্সিকিউট হবে, তারপর এটা রাইট রেজাল্ট হবে, এই ধরনের কাজ তো এক্সিকিউশনেই থাকবে। এই জন্য এটাকে বলে এক্সপ্যান্ডেড ভিউ। আর এখানে যেমন ধরো ওয়েট সাইকেল দেয়া আছে, আর যদি এখানে কোনো প্রবলেম থাকে বা ধরো বেশি হ্যাজার্ড হয়, ডিসকার্ড হয়ে যাবে, বা ধরো কোনো একটা এক্সিকিউশন করেছো অন্য এটার জন্য, অন্য কোনো একটা, আমাদের এরকম হয় না, যেমন ধরো তুমি পাস করছো কিন্তু এই সেমিস্টারে তোমার প্রি রিকুইজিট কোনো একটা রয়ে গেছে সাবজেক্ট, এটা ফেল করে ফেলছো, তখন কি তোমাকে অন্য সেমিস্টারে তো উঠতে দিতেছে না, তাই না? যেমন ধরো ফার্স্ট ইয়ারে
যখন আমরা ইয়ার চেঞ্জ পরীক্ষাগুলো দেই তখন কি মানে আমরা যদি বেশিরভাগ সাবজেক্টে ফেল করি আমাদের কি দেয়? হ্যালো, না স্যার। তাহলে ওই যে ওটাই। আচ্ছা, এটা দেখো, এটা হলো আমাদের একটা টাইমিং ডায়াগ্রাম ফর ইনস্ট্রাকশন পাইপলাইন অপারেশন। টাইমিং ডায়াগ্রামটা হলো, পাইপলাইনটা বোঝার সবচেয়ে সহজ মাধ্যম হলো এটা। আর আমি তো তোমাদের গ্রাজুয়েশনের যে এক্সাম্পলটা দিয়েছি একদম পারফেক্ট রিয়েল লাইফ এক্সাম্পল। ধরো এখানে ইনস্ট্রাকশন 1 রো ওয়াইজ ইনস্ট্রাকশন দেয়া আছে আর কলাম ওয়াইজ তোমার এখানে একটা ইনস্ট্রাকশনের স্টেজ গুলো দেয়া আছে। তো এটাকে বলা হয় 6 স্টেজ ইনস্ট্রাকশন পাইপলাইন। 6 স্টেজ ইনস্ট্রাকশন পাইপলাইন। এখন আমি প্রথমে কম্পেয়ারে যাব আমরা নরমাল ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য কেমন সময় নেয় আর পাইপলাইন ইনস্ট্রাকশন করার জন্য কেমন সময় নেয়, তারপর এটা বর্ণনা করব। সাপোজ আমার একটা ইনস্ট্রাকশন, যেমন ধরো যে আমি বললাম যে সাপোজ ধরো তুমি একজন স্টুডেন্ট, হ্যাঁ, বা আমি একজন স্টুডেন্ট, এরকম অনেক স্টুডেন্ট আছে। একজন স্টুডেন্ট গ্রাজুয়েশন হইতে 4 বছর সময় নেয়, হ্যাঁ, তখন ও 4 বছর গ্রাজুয়েট করার পরে পরের স্টুডেন্ট আবার 4 বছর, এইভাবে করে করে হইলে চিন্তা করো 9 জন স্টুডেন্টের জন্য কত বছর সময় লাগবে? 4 নং কত হয়? 36 বছর সময় লাগবে না? জি স্যার। আচ্ছা ওকে, এটা তো রিয়েল লাইফে বুঝলাম। আচ্ছা এইবার আসো এখানে পাইপলাইনে বুঝো। ধরো একটা ইনস্ট্রাকশন কমপ্লিট হইতে 6 সেকেন্ড সময় লাগে। 6 সেকেন্ড বলতে আমি ভেবে নিয়েছি বা ধরে নিয়েছি প্রত্যেকটা স্টেজ, আমার যেহেতু 6টা স্টেজ আছে এখানে, 6টা স্টেজে প্রত্যেকটাতে 1 সেকেন্ড করে সময় নেয়। বুঝতে পেরেছো? তার মানে ধরো 1 সেকেন্ড 2 সেকেন্ড এইভাবে করে আমার একটা ইনস্ট্রাকশন কমপ্লিট হওয়ার জন্য আমার কয়টা স্টেজ প্রয়োজন? 6টা। আচ্ছা, আর প্রত্যেকটা স্টেজে আমি কত সেকেন্ড ধরে ধরেছি? 1 সেকেন্ড। তার মানে কি টোটাল একটা ইনস্ট্রাকশন কমপ্লিট হতে 6 সেকেন্ড সময় লাগবে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন ধরো এখানে 9টা ইনস্ট্রাকশন দেয়া আছে। 9টা ইনস্ট্রাকশন কমপ্লিট করার জন্য কত সেকেন্ড সময় লাগবে বলো তো? 9 মিনিট আর 9 সেকেন্ড। কে পাগল ছেলে, 9 সেকেন্ড কিভাবে হয়? ও স্যার 54 স্যার। 54 সেকেন্ড, 6 নং 54। একটার জন্য যদি 6 সেকেন্ড লাগে তাহলে 9টার জন্য কত সেকেন্ড সময় লাগবে? 6 নং 54। ওকে, বুঝতে পারছো? তার মানে ধরো তুমি যদি আমরা বাস্তব জীবনে যেভাবে ইনস্ট্রাকশন এক্সিকিউট করাইতে চাই, যেমন ধরো একটার পর একটা, তাহলে কত সেকেন্ড সময় প্রয়োজন? 54 সেকেন্ড সময় প্রয়োজন। এখন আসি, এটাকে যদি আমরা পাইপলাইনে প্রসেস করি, এই ইনস্ট্রাকশনটাকে বা প্যারালালি প্রসেস করি, 9টা ইনস্ট্রাকশনকে দেখো, এই যে ইনস্ট্রাকশন 1 শেষ, এভাবে করে ইনস্ট্রাকশন 2 3, এভাবে করে করে ইনস্ট্রাকশন 9, কত সেকেন্ডের সময় লাগলো? 14 সেকেন্ড। 14 সেকেন্ড। তার মানে এখন দেখো নরমালি যদি তুমি প্রসেস করো 54 সেকেন্ড সময় লাগে, আর তুমি যদি ইনস্ট্রাকশন পাইপলাইনিং ফলো করো তাহলে তোমার 14 সেকেন্ড সময় লাগে। এখন তুমি বলো কোনটা বেস্ট? পাইপলাইন। এটাই বেস্ট। এটাই বেস্ট। আচ্ছা তারপরে দেখো তফাৎটা একটু দেখো তো, কত সেকেন্ড সময়? 6। তফাৎ 54 থেকে 40 সেকেন্ড স্যার। 40 সেকেন্ড সময় আসলে ব্যবধান। হ্যাঁ। চিন্তা করো কম্পিউটার সিস্টেমে বা কম্পিউটিং সিস্টেমে 40 সেকেন্ডের পারফরমেন্সে আসলে কত কিছুই হইতে পারে। তুমি এটাই চিন্তা করো, তোমরা যে অ্যালগরিদম গুলো অ্যাপ্লাই করো বিভিন্ন সময়, হ্যাঁ ঠিক আছে, এগুলোর যে সময় নেয়, অনেকে ডেভেলপমেন্টের সাথে জড়িত, অনেকে রিসার্চের সাথে জড়িত, মেশিন লার্নিং, ডেটা মাইনিং এর বিভিন্ন কিছু, বা এনএলপি টেনএলপি বা ধরো পাইথনের বিভিন্ন ধরনের ইয়েগুলা লাইব্রেরিগুলা তোমরা যখন করাতে যাও, হ্যাঁ বিভিন্ন তোমাদের যে সময় যখন বেশি নেই, তোমাদের কতটা মাথা খারাপ হয় তুমি চিন্তা করো। এবং আমরা যখন অ্যালগরিদমের কমপ্লেক্সিটি পড়ি অথবা অ্যানালাইসিস করি তখন কিন্তু আমরা কি মিলি সেকেন্ড, কয়েক মিলি সেকেন্ডের জন্য বা 1-2 সেকেন্ড, হাফ সেকেন্ডের জন্য মানে একটা অ্যালগরিদম খুবই নোবেল এবং ইফিশিয়েন্ট হইতে পারে।
তাই না? আর মানুষ এই কয়েক সেকেন্ড বা লিস্ট একটা সেকেন্ড রিডিউস করার জন্য সময় মানে অনেক বছর যাবত আসলে কি করে স্ট্রাগল করে যে নতুন কোনো ইফিশিয়েন্ট কোনো কিছু তৈরি করা যায়। আর আমরা এখানে কত সেকেন্ড, 40 সেকেন্ড সময় আসলে আমরা কি করতে পারি, সেভ করতে পারি। তার মানে দেখো এভাবে যদি 900 ইনস্ট্রাকশন হয় তাহলে কত সেকেন্ড সময় বাঁচবার। কম্পিউটার কি 8টা 9টা ইনস্ট্রাকশন নিয়ে কাজ করে না, হাজার হাজার লক্ষ লক্ষ ইনস্ট্রাকশন মানে সে কম্পিউটার মধ্যে কতটুকু সময় আসলে আমাদের সেভ করে, তাই না? আর কম্পিউটিং সিস্টেমে যদি পারফরমেন্স ইভালুয়েট করতে হয় প্রথম যেটা হলো সেটা হলো টাইম, তাই না? হ্যালো জি জি স্যার। স্যার, জি স্যার। স্যার ব্যাকগ্রাউন্ড থেকে একটা সাউন্ড আসতেছে স্যার। ব্যাকগ্রাউন্ড থেকে, আচ্ছা ওকে। আচ্ছা এখন দেখো বুড়ি বাবা, তুমি ওই রুমে যাও। আজিয়ান, আজিয়ান ও বুঝছো ওই যে কার্টুন দেখতেছে, মোবাইল ঘুম থেকে উঠে মোবাইল নিয়ে আমার কাছে এসে বসে। প্রবলেম নাই, বলতে থাকেন স্যার, অসুবিধা একটু আছে জোরে বললেই চলবে স্যার। কাজে। হুম, আশা করি এখন মানে সাউন্ড শুনতে পাও না, তাই না? জি হ্যালো, স্যার। জি স্যার, দেখো শুনলাম। এই পাইপলাইনিংটা আসলে আমরা এখন আবার বুঝি। দেখো এখানে তোমাদেরকে একটা নোটপ্যাড ওপেন করি, নোটপ্যাড ওপেন স্যার করলে একটা জিনিস জিজ্ঞেস করার ছিল, হ্যাঁ, এখানে যে 6টা সেকেন্ড এটা কি ফিক্সড নাকি চেঞ্জ হতে পারে? ফিক্স না, আমি ধরে নিয়েছি যে 6টা স্টেজের জন্য মানে কম্পিউটারে তো তুমি পারফরমেন্স ইয়ে করতে হলে তোমার আসলে টাইমিং ডায়াগ্রাম যেহেতু মানে সময় দিয়ে নির্ধারণ করতে হবে, তাই না? যেমন ধরো এখানে এটার জন্য তুমি 1 মিনিটও ধরতে পারো, 10 মিনিটও ধরতে, এটা জাস্ট ধরে নেওয়া যায় এক একটা স্টেজে 1 সেকেন্ড করে সময়, তার মানে 6টা স্টেজে 6 সেকেন্ড। আর এখানে সময় বলতে আসলে আমরা সাইকেলকে চিন্তা করি, সাইকেল বললে আসলে সব কোনো প্রবলেম হয় না, হ্যাঁ। আবার অনেক সময় সাইকেল বলে অনেকেই বুঝে না, এই জন্য আসলে সময়টা বল সবচেয়ে ইফিসিয়েন্ট হলো আসলে সাইকেল বলা যায়, কতটা সাইকেল সম্পন্ন হলো, তাই না? সাইকেলটা সময়ের সাথে আসলে ডিপেন্ডেন্ট না, সময়ের সাথে রিলেটেড। বুঝতে পেরেছো? এখানে 1 সেকেন্ড আমার মুখের কথা, হ্যাঁ। তুমি আসলে যে কোনো সময় ধরে নিতে পারো প্রত্যেকটা ইয়ের জন্য, ঠিক আছে? আর স্যার এই পাইপলাইনটা কোন ইনস্ট্রাকশন থেকে আসছে? উপরে যে 6টা ধাপ আছে ওইটার মধ্যে কোনটাতে পড়তেছে? 6টা দাপি হলো একটা এইটা না স্যার, উপরে যে ফেইথফুল ইনস্ট্রাকশন এগুলো ছিল ওইটার মধ্যে কি কোনটার মধ্যে পড়তেছে এটা? এই একটা সবগুলোতে, সবগুলা মিলে FI DI এগুলা দেখতেছেন এগুলো। স্যার এগুলোর মধ্যে কোনটাতে পড়তেছে পাইপলাইন? সবগুলো মিলায়া। আচ্ছা, এটাই তুমি তো প্রথম থেকে ক্লাস করতেছো কিন্তু হয়তো বোঝা নেই। আমরা পাইপলাইন বলতে বলছি, পাইপলাইন আসলে সবগুলো বলতে এরকম এরকম ভাবে বলছি। আমরা পাইপলাইনিং এ যখন ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট করতে চাই তখন ইনস্ট্রাকশন গুলোকে কিছু ধাপে ধাপে, ঠিক আছে, কিছু ধাপে ভাগ করতে হয়। যেমন ধরো আমি বললাম না তোমার গ্রাজুয়েশনটা ধরো একটা পাইপলাইন, হ্যাঁ। আর তোমার গ্রাজুয়েশনটাকে যদি তুমি আসলে ধাপে ধাপে ইয়ে করতে চাও তাহলে তোমার কি করতে হবে, মানে 12টা সেমিস্টারে ভাগ করছো না, তোমার ফুল গ্রাজুয়েশনটাকে 12টা সেমিস্টারে ভাগ করছো। এখানে আমরা যখন পাইপলাইনে কোনো ইনস্ট্রাকশন প্রসেস করতে চাই আর এই ইনস্ট্রাকশনটাকে কিছু ধাপে মানে ভাগ করতে হয়। আর এখানে 6 স্টেজে ভাগ করা হয় একটা ইনস্ট্রাকশনকে। পাইপলাইনে এক্সিকিউট করার জন্য 6 স্টেজ একটা ইনস্ট্রাকশন, প্রথমে এখানে যাবে, তারপর এখানে যাবে, তারপর এখানে যাবে, তারপর এখানে যাবে। আদারওয়াইজ আসলে তুমি
যদি সিম্পল থাকে, সিম্পল ভিউ থাকে, তখন তো কোনো স্টেজ ফাঁকা থাকবে না। যেমন তুমি যদি ধরো 6 থেকে 7 এ না উঠো, 6 এর ক্লাসরুমটা ফাঁকা হবে না, তাই না? আবার তুমি যদি আসলে 7 থেকে 8 এ না উঠো, 7 এর ক্লাসরুমটা কি ফাঁকা হবে না? বুঝাইতে পারছি? আচ্ছা স্যার, বুঝছি। মানে ক্লিয়ার কিনা বলো, না হলে চেষ্টা করবো। জি স্যার। আচ্ছা, এখানে আমি আবার এটা শুরুতেই বলছি, অনেকে হয়তো নতুন। আচ্ছা, আমরা দেখো একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করার জন্য আমরা 6টা ফেজ আমাদেরকে ফেস করতে হয়। হ্যাঁ? একটা ইনস্ট্রাকশনকে মানে দেখ আমি লিখছি we have to face 6 steps, হ্যাঁ 6 steps to complete an instruction। একটা ইনস্ট্রাকশন কমপ্লিট করতে হলে আমাদেরকে কয়টা স্টেপ ফেস করতে হয়? 6টা স্টেপ। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এই হলো 6টা স্টেপ বা ফেজ। একটা হলো এফআই ডিআই। এফআই মিন্স ফেচ ইনস্ট্রাকশন, এটা হলো ডিকোড ইনস্ট্রাকশন, এটা হলো ক্যালকুলেট অপারেন্ড সিউ, এটা হলো ফেচ অপারেন্ড, আর এটা হলো এক্সিকিউট ইনস্ট্রাকশন, এটা হলো রাইট অপারেন্ড অথবা রাইট রেজাল্ট। এটা হলো রাইট অপারেন্ড। ধর একটা ইনস্ট্রাকশন তুমি এখানে দিলা, প্রথমে সে ফেচ করবে, ওকে, এটা শেষ হওয়ার পরে সে কোথায় যাবে? ডিকোডে যাবে। তখন কি ফেচ ফাঁকা আছে না? সে যখন দ্বিতীয়তম সেকেন্ডে বা দ্বিতীয়তম, তোমরা সাইকেল বললে ভালো বুঝবা না সেকেন্ড বললে ভালো বুঝবা? সেকেন্ড বলে। আচ্ছা, ধরো প্রথম সেকেন্ডে সে আসলে কি করলো? ফেচ করলো ইনস্ট্রাকশন 1। দ্বিতীয় সেকেন্ডে সে ডিকোড করলো। এখন কি দ্বিতীয় সেকেন্ড সময়ে এটা এই স্টেজটা কি ফাঁকা না? জি স্যার। আচ্ছা, আবার ধরো দ্বিতীয় সেকেন্ড সময় এটা শেষ, তৃতীয় সেকেন্ড সময়ে সে কি করো? ক্যালকুলেট করলো। তখন কিন্তু তার পিছনের জিনিসগুলো প্রসেসর কিন্তু তখন এইখানে, তাই না? প্রসেস করতেছে। হ্যাঁ, এইগুলো কিন্তু এই স্টেজগুলো কিন্তু ফাঁকা। আচ্ছা, আবার দেখো সে চতুর্থতম সেকেন্ডে ফেচ অপারেন্ডে আছে, তখন এগুলো কিন্তু ফাঁকা, এগুলা আইডল অবস্থায় আছে, মানে অলস অবস্থায় আছে। তো ঠিক পঞ্চমতম সেকেন্ড এক্সিকিউট করতেছে। এখন যদি কোনো কিছু যদি এইগুলাতে দেওয়া যাইতো, তার মানে কি পঞ্চমতম সেকেন্ডে ইনস্ট্রাকশন 1 যেরকম এক্সিকিউট হইতো, পাশাপাশি অন্যগুলা কাজ করতে পারতো না? জি স্যার। কাজ করতে পারতো। এইবারে আমরা দ্বিতীয় ইয়েতে যাই। এইখানে দেখো ইনস্ট্রাকশন 1 যখন 1 এ আছে, ইনস্ট্রাকশন 1 যখন 1তম সেকেন্ডে ফেচ করে, তখন কোনো স্টেজ কি ফাঁকা আছে নতুন কোনো ইনস্ট্রাকশন ইন করার জন্য? না স্যার। নাই, কিন্তু দেখো পিছনে কিন্তু কোনো আছে। ইনস্ট্রাকশন 1তম সেকেন্ডে ফেচ করা শেষ, সে দ্বিতীয়তম সেকেন্ডে সে কি করলো? ডিকোড করলো। এখন কি দ্বিতীয়তম সেকেন্ডে কি ফেচ ইনস্ট্রাকশনটা কি ফাঁকা না? দ্বিতীয়তম সেকেন্ডে সে কিন্তু ফাঁকা। তখন কিন্তু দ্বিতীয়তম সেকেন্ডে তুমি আরেকটা নতুন আরেকটা ইনস্ট্রাকশন কি করতে পারো? ইন করাইতে পারো। আর সে আসলে কি করতে পারে? ওই যে ফেচ করতে পারে। দেখো তখন কি তুমি দেখো দ্বিতীয়তম সেকেন্ডে একটা ইনস্ট্রাকশন ডিকোড করতেছে, একটা ইনস্ট্রাকশন ফেচ করতেছে। আচ্ছা, এখন ধরো তৃতীয়তম সেকেন্ডে সে আসলে কি করতেছে? ইনস্ট্রাকশন 1টা কি করতেছে? ডিকোড করতেছে। এখন কি ইনস্ট্রাকশন 1টা ডিকোড করা শেষ, সে ক্যালকুলেট করতেছে। এখন কি ডিকোডও ফাঁকা আছে, ফেচও ফাঁকা আছে। এখন ধরো ইনস্ট্রাকশন 2টা তাহলে ডিকোড করবে, তো ডিকোড করলে কি আবার এই ফেচটা ফাঁকা না? হ্যালো, এই ফেচ ফাঁকা, তখন এই ইনস্ট্রাকশন 3টা এখানে আসবে। এইভাবে করে করে আমার এই জিনিসগুলো আসলে কি কমপ্লিট হবে, এরকম এরকম। এবং দেখো কোনো একটা নির্দিষ্ট সেকেন্ডে
মাল্টিপল ইনস্ট্রাকশনে সেম স্টেপ নাই। দেখো তুমি নির্দিষ্ট একটা সেকেন্ডে, তুমি ধরো যে কোনো একটা সেকেন্ডে বা যে কোনো একটা ক্লক সাইকেল কোনটা ধরবো বলো, যে কোনো একটা সেকেন্ড বলো, নাই স্যার, সব ডিফারেন্ট। না যে কোনো একটা বলো, আমরা দেখি মানে চেক করি। 5 স্যার। নাম্বার নাম্বার 5, আচ্ছা ধরো নাম্বার 5। আচ্ছা নাম্বার 5 এ যদি চিন্তা করি, দেখো এখানে দেখো 5টা ইনস্ট্রাকশন কাজ করতেছে। দেখো এই 5টা ইনস্ট্রাকশনের মানে মাল্টিপল কোনো মানে মাল্টিপল ইনস্ট্রাকশনে সেম স্টেপ কি আছে? না মোট কথা বাংলা কথায় একাধিক একাধিক ইনস্ট্রাকশনে সেম স্টেজ আছে কিনা দেখো। এই ইনস্ট্রাকশন এক্সিকিউটটা 5টার কোথাও পাবা না, এই ফেজটা কোথাও পাবা না, কারণ কি নাইলে কিন্তু হবে না। ওই যে বললাম 40 আর 41 বেস তো আর আসলে একসাথে ক্লাস করতে পারবে না, তাই না? বুঝতে পেরেছো? এটা কি বুঝতে পারছো কি সবাই? মানে বলো কিন্তু, নাইলে কিন্তু পরবর্তীতে বুঝবো না। মানে বারবার বলতেছি, যেমন ধরো আমি আরো সহজ ভাবে একটা বাংলা এক্সাম্পল দেই, এটা আমার বাস্তব। যেমন ধরো ডেফোডিল হলো এই ইউনিভার্সিটিটা, হ্যাঁ ডেফোডিলে ইউনিভার্সিটিটা প্রথম শুরু করলো, হ্যাঁ প্রথম জীবনের প্রথম মানে ভার্সিটি শুরু করলো। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আসলে প্রথম থেকেই তো শুরু হয়, ফার্স্ট সেমিস্টার থেকে। সে যখন ফার্স্ট সেমিস্টারে কাজ করে, হ্যাঁ যেমন ধরো ডেফোডিল ইউনিভার্সিটি এই প্রথমতম সেমিস্টারে আছে, তখন কি কোনো সেমিস্টার কি ফাঁকা আছে ভর্তি করানোর জন্য? নাই ফাঁকা স্যার। আছে এখানে? নাই। আচ্ছা ডেফোডিলের প্রথম সেমিস্টার শেষ, সে এখন দ্বিতীয় ব্যাচ রানিং করলো, ঠিক আছে? এখন কি দ্বিতীয় এটা ধরো স্প্রিং 2020, এখন ডেফোডিলে আছে এখন সামার 2020 তে। এখন কি সামার 2020 তে ফার্স্ট সেমিস্টারে কাউকে ভর্তি করাইতে পারে না? পারে কিনা? পারে স্যার, পারে স্যার। মানে নতুন ব্যাচ ইন করাইতে পারে। ঠিক আবার আরেকটা যাবে, এভাবে করে করে এক একটা সেমিস্টার করে করে বাড়তেছে না? ঠিক তোমার একটা ইনস্ট্রাকশন কমপ্লিট হওয়ার জন্য 6টা স্টেজ। প্রথম স্টেজে যখন প্রথম ইনস্ট্রাকশন যাবে তখন আর অন্য কেউ কাজ করতে পারে। ঠিক এটা এক একটা করে যাবে, আবার এক একটা করে নতুন করে ইন করবে, এইভাবে করে করে দেখো 9টা ইনস্ট্রাকশনের জন্য আমার কি 14 সেকেন্ড সময় লাগছে। এখন তোমাকে পরীক্ষায় আসলে নর্মালি একটা বলতে পারে কোয়েশ্চেন যে একটা টাইমিং ডায়াগ্রাম ড্র করে দেখাও ইনস্ট্রাকশন পাইপলাইনের, অথবা তোমাকে নির্দিষ্ট নাম্বার অফ ইনস্ট্রাকশন বলে দিবে, বলে দিয়ে বলবে যে তুমি এটা কি করো, এই টাইমিং ডায়াগ্রাম ড্র করে দেখাও। বুঝতে পেরেছো? জি স্যার। এখন যদি তোমাকে বলে যে তুমি 6টা ইনস্ট্রাকশনের জন্য একটা পাইপলাইন টাইমিং ডায়াগ্রাম ড্র করে দেখাও, তাহলে তুমি কতটুকু পর্যন্ত ড্র করবা? 3টা 6টা আর ওই যে এখানে 6 এরপরে 11 স্যার, 11 সেকেন্ড পর্যন্ত। আচ্ছা এখানে দেখো কত পর্যন্ত, এখানে 11 পর্যন্ত আমার থাকবে, তাই না? জি স্যার। এই হলো আমার 6 স্টেজ। আমার 6টা স্টেজে যদি আমাকে ড্র করতে বলে, আমাকে কি করতে হবে? এইভাবে ড্র করতে হবে। আচ্ছা এখানে অনেক সময় সামনের দিকে আমরা ডিফারেন্ট একটা দেখবো, এক্সাম্পল দেখবো, এটা দেখবো। তো ঠিক সেম ইনস্ট্রাকশনটাকে এটাকে ধরো আমরা যদি কোনো ধরনের কন্ডিশনাল কোনো কিছু থাকে, এটা তো দেখেছো তোমরা একটা আইডিয়াল কেসে, এটা কি দেখেছো? একটা আইডিয়াল কেস মানে আদর্শ কেস, যাতে ধরো কোনো ধরনের প্রবলেম হয়। আচ্ছা এরকম কোনো সময় হয় না তোমাদের যে স্টুডেন্টরা একটা ব্যাচের কয়েকজন ফেল করলো, তখন তারা পরবর্তীতে পরের সেমিস্টারে চলে গেল, এই ধরনের কেস হইতে পারে না? পারে স্যার। আচ্ছা অথবা কোনো একটা যেমন ধরো প্যান্ডেমিক সিচুয়েশন হইলো, প্যান্ডেমিক সিচুয়েশন হয়ে সবাই আসলে অফ থাকলো, যে যেখানে ছিল। স্যার মাত্র এই কোশ্চেনটা করবো ভাবছিলাম। থ্যাংক ইউ। তো এগুলা কি এক একটা কন্ডিশনাল অথবা ব্রাঞ্চিং বেজে হয় না, কন্ডিশন বেসিসে হয় না? হয় কিন্তু এই ধরনের কন্ডিশনাল অথবা ব্রাঞ্চিং কেসও হইতে পারে। সবসময় যে সারা জীবন স্মুথলি চলবে এই ধরনের কিছু না। তো ঠিক কম্পিউটারে কিন্তু এরকম হয়, যেমন ধরো একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে,
যেমন ধরো তোমার 5 নাম্বার লাইনটা প্রোগ্রামিং এর কথা বলে, তোমার 5 নাম্বার লাইনটা একটা ফাংশন কল করা আছে, যেটা ধরো 50 নাম্বার লাইনে আছে এই ফাংশনটা। এখন যতক্ষণ না পর্যন্ত ওই 50 নাম্বার লাইনে যে ফাংশনটা আছে ওইটা কমপ্লিটলি রান না হয়, ততক্ষণ পর্যন্ত 6 নাম্বার লাইনটা কি এক্সিকিউট হইতে পারবে? না স্যার। না স্যার। আচ্ছা দেখো তো, এই ধরনের ধরো বিভিন্ন ধরনের কন্ডিশনাল ব্রাঞ্চিং থাকতে পারে না? থাকতে পারে, অথবা লেভেলাইজ থাকতে পারে। হ্যাঁ, তুমি এটার পরে আবার ধরো ডিপেন্ডেন্সি থাকতে পারে। ডিপেন্ডেন্সি বলতে ওই যে বললাম না, 5 নম্বর লাইনে একটা ফাংশন কল করা আছে এক্সিকিউশনের জন্য, আর এটা ধরো 50 নাম্বার লাইনে আছে। ধরো 50 নাম্বার লাইনের উপর সে ডিপেন্ডেন্ট না, ওই ফাংশনটার জন্য ডিপেন্ডেন্ট। এই ধরনের কেস অনেক কিছু হয়েছে। আচ্ছা, এখানে দেখো আমরা একটা কন্ডিশনাল ব্রাঞ্চিং কেসে একটা পাইপলাইনিং এর টাইমিং ডায়াগ্রাম অথবা ইফেক্ট একটা দেখি। ইনস্ট্রাকশন 1 ইজ তোমাকে বলে দিল যে ইনস্ট্রাকশন 4টা, হ্যাঁ ইনস্ট্রাকশন 4 সে কি করবে, জাম্প করবে ইনস্ট্রাকশন 15 এ। বুঝতে পেরেছো? এক্সিকিউশনে। হ্যালো, বুঝতে পারছি। ইনস্ট্রাকশন 4 জাম্প করবে কোথায়? ইনস্ট্রাকশন 15 এ। আচ্ছা, ঠিক এখানে তাহলে কি সে কি এক্সিকিউট হবে? এক্সিকিউট কিন্তু হইতে পারে, সে তো জাম্পই করে ফেলবে, তাই না? তো ঠিক এখানে সে 15 নাম্বারটা এখানে আসবে, বসবে কোথায়? 15 নাম্বারটা তো তাইলে ইনস্ট্রাকশন 5 এর জায়গায় বসতে পারতো, তাই না? 5 এর জায়গায় কেন 15 নাম্বার ইনস্ট্রাকশনটা বসে নাই? স্যার কন্ডিশন দিয়ে দিছি স্যার আমি। না, ধরো আমি তো বলছি 4 থেকে 15 তে যাওয়ার জন্য। এখন 5 নাম্বারে তো বসার কথা, তাই না? এখানে 15 বসার কথা না? এক্সিকিউট করে এখানে কেন বসলো না? এখানে না বসে এখানে কেন? স্যার পুরো ব্যাপারটা এখনো ক্লিয়ার না স্যার। তোমরা একটা গ্যাস করে বলো না, মানে একটু দেখো, মানে একটু বুদ্ধি খাটাও, মানে আমাকে বলো, ভুল বলো, অসুবিধা নেই, একটু তো চিন্তা শক্তিটা হইলো। বুঝতে পারছো? স্যার আপনি কত থেকে কততে বসাতে বলছেন? 4 থেকে 15 এ জাম্প করবে, কিন্তু 15 দেখো এখানে আসছে। 15 তো আমি বলতেছি এখানে আসার কথা, ইনস্ট্রাকশন 5 এ বসার কথা। এখানে 5 6 7 আসলো কেন? 4 এর পরেই তো 15 আসার কথা, কেন আসলো 15? স্যার স্টেপ বাই স্টেপ কমে আসছে এমন কিছু? আচ্ছা ওকে, একজনের শুনলাম, অন্য কেউ বলো। অন্য কেউ বলো, তোমরা বলো, মানে সঠিক ভুল যে কোনো একটা কিছু বলো, জাস্ট তোমাদের একটা আইডিয়াটা বলো, আমি জাস্ট শুনি, তাহলে বোঝা যাবে যে আসলে তোমরা কতটুকু বুঝতে পেরেছো। তোমরা একটু শেয়ার করো, তোমাদের থটটা আমার কাছে শেয়ার করো। স্যার এটা কি এমন হতে পারে যে আমার এতগুলা ঘর বাকি থাকতে হবে প্রিভিয়াস এর কি, ওই কারণে কি আমি এতগুলা ঘর বাদ দিয়ে তারপরে এটা লিখতেছি? এটা আচ্ছা স্যার এটা তো আপনি একটা কন্ডিশনের মধ্যে ফেললেন না স্যার, ওকে আচ্ছা, হ্যাঁ ওকে, আমি একটু বলছি দেখো। এখানে ধরো তুমি, আমি প্যান্ডেমিকের কথাটাই বলি, হ্যাঁ প্যান্ডেমিকের এক্সাম্পলটা দিই। ধরো তোমাদের তো ডেফোডিল কন্টিনিউ করছে, ধরো তোমরা সামার
20-তে থাকা অবস্থায় প্যান্ডেমিক শুরু হইলো। হ্যাঁ, সামার 20-তে থাকা অবস্থায় প্যান্ডেমিক শুরু হইলো। প্যান্ডেমিকের জন্য ইউনিভার্সিটি বন্ধ। এখন কি, তুমি যদি বন্ধ হও, তুমি যদি অষ্টম সেমিস্টারে আছো, হ্যাঁ, অষ্টম সেমিস্টারে ক্লাস বন্ধ, ইউনিভার্সিটি সব বন্ধ। এখন কি বাকি অন্য কেউ যারা 7-এ আছে, 6-এ আছে, 8-এ আছে, 6-এ আছে, 5-এ আছে, তারা কি সামনের দিকে আগাইতে পারবে? তারা কি সামনের দিকে আগাইতে পারবে? তুমি যদি দাঁড়ায় যাও, পারবে? পারবে না। তার মানে যার যার জায়গায় দাঁড়ায় যাবে। Okay, এখন নতুন করে যদি শুরু হয় তখন কি যে নতুনটা যার যার জায়গা থেকে মুভমেন্ট করার পরেই তো শুরু হবে, তাই না? যার যার জায়গা থেকে মুভমেন্ট করার পরে শুরু হবে। ঠিক এখানে দেখো, তুমি 4 থেকে জাম্প করছো, কিন্তু এই 8-এ আসার আগে যতগুলো স্টেজ ছিল ততগুলো স্টেজ তো আসলে মানে খুব স্মুথলি এক্সিকিউট হবে, তাই না? এগুলোতে তো আর কোনো বাধা নাই, তাই না? যেমন ধরো তুমি এখানে যখন 7-এ আছো তখন সে ফেচ করতেছে, তখন কি তোমার কয়টা ফাঁকা আছে? ক্যালকুলেট, ডিকোড আর হলো কি ফ্যাচ। তার মানে এই তিনটা তো অবশ্যই এক্সিকিউট হবে। এই তিনটার সাথে তার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক আছে? না স্যার। তার মানে দেখো এই তিনটা কিন্তু এক্সিকিউট কিন্তু আলটিমেটলি হইল। যেমন ধরো ক্যালকুলেট, ডিকোড, ফ্যাচ, দেন আসলে তোমার 15টা হয়েছে। বুঝতে পারছি? বুঝেছো কিনা? ধরো এখান থেকে জাম দিল, হ্যাঁ, এখান থেকে জাম দিল, ঠিক আছে? এখান থেকে জাম দিলে তার আগের যেগুলো আছে সেগুলো এক্সিকিউট হবে না? হ্যালো, হবে স্যার, হবে স্যার। আগের গুলো তো এক্সিকিউট হবে। ধরো ইনস্ট্রাকশন 4 এক্সিকিউটে আছে, হ্যাঁ, এক্সিকিউট থেকে সে জাম্প দিল, হ্যাঁ, কিন্তু এক্সিকিউটের আগের যেগুলো ছিল 7তম সেকেন্ডে তো সে তো 8তম সেকেন্ডে জাম্প দিছে, কিন্তু 7তম সেকেন্ডে তো সবকিছু স্বাভাবিক ছিল, তাই না? জি স্যার। তার মানে 7তম সেকেন্ডে সবকিছু স্বাভাবিকভাবে এক্সিকিউট হবে। তো 7তম সেকেন্ডে 4 নাম্বারটা যদি থাকে, 4 নাম্বার ইনস্ট্রাকশন যদি ফেচ করে, তার মানে 5 নাম্বারটা ক্যালকুলেট করবে, 6 নাম্বারটা ডিকোড করবে, 7 নাম্বারটা কি করবে? ফেচ ইনস্ট্রাকশন। ফেচ করবে। দেন আসলে কি হবে, ওই তুমি যে জায়গায় জাম্প করছো সেটা আসলে শুরু হবে। বুঝতে পারছি কি? জি স্যার। আচ্ছা, আমি একজনকে বলি, তো তোমরা তো আসলে বেশ কয়েকজন আছো, 17-18 জন। প্রথম দিকে ছিল খুদেজা ছিল, আর হলো শাহাদাত ছিল। শাহাদাত, খুদেজা, তোমরা দুজন প্রথম দিকে ছিলে, হ্যাঁ? শাহাদাত, খুদেজা। জি স্যার। আচ্ছা, তুমি এক্সপ্লেন করো তো এটা একটু, কি বুঝেছো, কি বুঝেছো? স্যার আমাদের 6টা স্টেপ পূরণ করতে হবে এক একটা পাইপলাইন শেষ করতে হলে। পূরণ করে, হ্যাঁ, একটা পাইপলাইন না, একটা ইনস্ট্রাকশন কমপ্লিট করতে হলে 6টা 6টা স্টেপ শেষ করতে শেষ হবে। করতে হবে, আর হ্যাঁ, শেষ করতে আমাদের হচ্ছে ধাপে ধাপে প্রত্যেকটা স্টেপ আগাইতে হবে। হুট করে আমরা একটা স্টেপ এক্সিকিউট করতে পারবো না, সিরিয়ালি আগাইতে হবে আমাদের। হ্যাঁ, একটা, কারণ 6টা তো ধাপ স্যার আছে। ওকে, যখন আমাকে বললো যে 4 থেকে 15-এ জাম্প করতে, দেন হচ্ছে কি আমরা 4-এ গেছি কোন জায়গায় সেটা পর্যন্ত। 4-এ আমরা আছি হচ্ছে কি ফেস অপারেন্টসে। দেন হচ্ছে কি আমাদের সেকেন্ড 7 আমরা যখন 4টাতে থেকে, ও স্যার 3-তে আমরা পরিপূর্ণ 6টা স্টেপে পূর্ণ করছি। যখন 4-এ বলছে, 4 থেকে বলছে 15-এ চলে যাওয়ার জন্য, তখন হচ্ছে কি আমরা স্যার 7 পর্যন্ত তো আমরা 7তম সেকেন্ড পর্যন্ত তো আসলে সবকিছু কোনো স্বাভাবিক প্রবলেম ছিল, নাই। প্রবলেম জি না। স্যার তখন একটু কি প্রবলেম হয়েছিল পিছনে, এই জন্য স্যার। তখন ওইতম সেকেন্ডে, ওই 7তম সেকেন্ডে কি করবে, বাকি সবগুলো কিন্তু এক্সিকিউট হবে। যেমন ধরো এখানে ফেচ করতেছিল 4, তার মানে কি 5টা ক্যালকুলেট করবে, 6টা ডিকোড করবে, 7টা জি কি স্যার। করবে, ফেচ করবে। Fetch এভাবে করবে। করে করে আসলে করবে। এখন এখানে যদি ধরো 15-এর জায়গায় 8 থাকতো, তাও এখান থেকে শুরু হইতো। 15-এর জায়গায় যদি 500 থাকতো, এখান থেকেই শুরু হইতো। বুঝতে পারছি? আবার যদি ধরো এখানে 5 থেকে জাম্প দিতে বলতো, তখন কিন্তু আবার ডিফারেন্ট হইতো, তাই না?
ফার্স্ট থেকে যদি জাম দিতে বলতো তখন কিন্তু আবার ডিফারেন্ট হতো। যেমন ধরো এখানে কি হইতো, স্যার এখানে 9 ফ্যাচ মনে হয়। অপারেন্ট হইতো, ফ্যাচ অপারেন্ট হইলে তখন আবার এখানে কি হইতো, এক্সিকিউট হতো, এখান থেকে জাম দিত, তখন যে এখানে কি হইতো, এখানে ক্যালকুলেট হইতো, এখানে ডিকোড হইতো, এখানে ফ্যাচ হইতো, এই যে এখান থেকে শুরু হইতো, তাই না, এখান থেকে আমার শুরু হইতো। জি স্যার। এভাবে করে করে তোমরা জাস্ট এখানে এক্সপ্লেইন করবা, মানে এক্সপেরিমেন্ট চালাবা বিভিন্নটা করে। আমি তো এক্সারসাইজ দিব, অ্যাসাইনমেন্ট দিব, তখন এগুলো আসলে ক্লিয়ার হবে। ঠিক আছে, এই হলো একটা পাইপলাইনিং এর একটা টাইমিং ডায়াগ্রাম, যেটা হলো একটা আইডিয়াল কেস, আর একটা হলো একটা কন্ডিশনাল ব্রাঞ্চিং কেস। আর এই পাইপলাইনিং এর ইনস্ট্রাকশনটা 6 স্টেজ ইনস্ট্রাকশন আছে। দেখো এখানে বলে দেয়া আছে 6 স্টেজ ইনস্ট্রাকশন পাইপলাইনের ফ্লো চার্ট। ঠিক আছে, 6 স্টেজ ইনস্ট্রাকশন পাইপলাইনের ফ্লো চার্ট। ফ্লো চার্টটা হলো প্রথমেই তো আসলে সবকিছু কোনো কিছু ফ্যাচ করে, হ্যাঁ 6 স্টেজের মধ্যে। ফার্স্ট স্টেজ কি ফ্যাচ করা, সেকেন্ড স্টেজ কি করা, ডিকোড করা, তারপরে কি ক্যালকুলেট অপারেন্ড করে। তো ক্যালকুলেট অপারেন্ড করে এখানে একটা কন্ডিশন চেক করে, হ্যাঁ এখানে আসলে কি কোনো ধরনের আনকন্ডিশনাল ব্রাঞ্চিং আছে কিনা, আনকন্ডিশনাল ব্রাঞ্চিং আছে কিনা। যদি না থাকে তখন সে কি করে, ওই যে ফেচ অপারেন্ট করে, তারপর এক্সিকিউট করে, রাইট অপারেন্ট করে, মানে সবকিছু কাজ শেষ। দেন দেখে আবার কি কোনো ধরনের ব্রাঞ্চিং অথবা ইন্টারাপ্ট আছে কিনা। যদি ব্রাঞ্চিং অথবা ইন্টারাপ্ট না থাকে তখন ঠিক স্বাভাবিকভাবে আসলে কাজগুলো করে দেখে। আচ্ছা, যদি ধরো এখানে আনকন্ডিশনাল কোনো ব্রাঞ্চিং থাকতো, যেমন ধরো আমরা একটু আগে যেটা দেখেছি, এই ধরনের কোনো ব্রাঞ্চিং থাকতো, তখন কি রেগুলার যে লাইনটা, পরের লাইনটা এক্সিকিউট করতো সেটা তো আর হবে না, তাই না। তখন সে কি করবে, কম্পিউটারে পিসিটা আপডেট করবে না। পিসি মিনস আসলে প্রোগ্রাম কাউন্টার, পিসি মিনস কি প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টারের কাজ কি, পরবর্তীতে যে ইনস্ট্রাকশনটা আসবে সেটাই তো তার ভিতরে থাকবে, তাই না। হ্যালো, স্যার আচ্ছা, দেন আসলে যে এমটি পাইপ তখন কি আবার যে নতুন করে শুরু হবে। এটা জাস্ট একটা 6 স্টেজ ইনস্ট্রাকশনের পাইপলাইনিং, খুব ইজি। এটা যদি বুঝো এটার সাথে ভালো মিলাইতে পারবে আগেরটার সাথে। এটা দুইটা আসলে ভালো কনসেপ্ট মিলান। আর এটা জাস্ট একটা অল্টারনেটিভ। অল্টারনেটিভ বলতে আগের যেই ইয়েগুলো টাইমিং ডায়াগ্রাম গুলো ছিল, যেগুলোতে ধরো যে টাইমিং সিগন্যালটাকে আমরা কি করছি, মানে আমরা ভার্টিক্যালি রাখছি। হ্যালো, হ্যাঁ হ্যালো, স্যার শোনা যায়? হ্যালো, হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ এই যে স্যার আমাদের বলছে হ্যাঁ তোমাদের একটা ফোন আসছিল, ওই যে ওইটা পিক করলাম। আচ্ছা দেখো, এখানে আমরা জাস্ট একটা অল্টারনেটিভ, এখানে যেরকম আমরা টাইমিং সিগন্যালটাকে ভার্টিক্যালি দেখিয়েছি, ইনস্ট্রাকশন গুলোকে ধরো হরিজেন্টালি দেখিয়েছি, আর এখানে জাস্ট এটাকে উল্টো করে দেখানো, মানে এটা একটা অল্টারনেটিভ। যত টাইমিং গুলোকে মানে এই হরিজেন্টালি দেখিয়েছি, আর ইনস্ট্রাকশন গুলোকে এইগুলোকে আমাকে ভার্টিক্যালি দেখানো হয়েছে। অল্টারনেটিভ ওইটাই দেখো, মানে ওইটা আসলে সহজ, মানে খুব ভালোভাবে বোঝা যায়। এটাও সেম জিনিস কিন্তু এটা একটু ইজি। পাইপলাইনিং পারফরমেন্স, দেন আসলে আমরা দেখবো আসলে কি পাইপলাইনিং হ্যাজার্ড। হ্যাঁ পাইপলাইনিং হ্যাজার্ড, পাইপলাইন হ্যাজার্ড বলতে আমরা যে ইনস্ট্রাকশন গুলো পাইপলাইনিং এর মাধ্যমে এক্সিকিউট করি বা করেছি, এগুলো কিন্তু মানে বিভিন্ন কারণে রেগুলার প্রসেসটা বাধা পেতে পারে। ঠিক আছে, আর এগুলোকে বলা হয় আসলে কি মানে হ্যাজার্ড। ঠিক আছে, এগুলোকে বলা হয় হ্যাজার্ড, পাইপলাইন হ্যাজার্ড, অথবা বাবল, পাইপলাইন বাবল, অথবা স্টল। ঠিক আছে, পাইপলাইন বাবল, পাইপলাইন হ্যাজার্ড। আর এই হ্যাজার্ডটা আসলে 3 ধরনের হইতে পারে, বা 3টা কারণে এই হ্যাজার্ড গুলো হয়ে থাকে। এই হ্যাজার্ড গুলো 3টা কারণে হয়ে থাকে। একটা বলা হয় রিসোর্স হ্যাজার্ড, ডেটা হ্যাজার্ড, কন্ট্রোল হ্যাজার্ড। ঠিক আছে, পাইপলাইন হ্যাজার্ডটা 3 ধরনের হয়, একটা হলো রিসোর্স হ্যাজার্ড, একটা হলো ডেটা হ্যাজার্ড, একটা কন্ট্রোল হ্যাজার্ড। স্যার একটা রিকোয়েস্ট করবো স্যার, আজকে থাক। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে তোমরা
ভালো বুঝলে বলো। আচ্ছা নেক্সট